জীবনানন্দ হচ্ছেন অনেক বেশি আধুনিক। আমি শব্দটা ব্যবহার করতে গিয়ে একটু কুণ্ঠা অনুভব করব। টি.এস. এলিয়ট, ইয়েটস, এদের চাইতে জীবনানন্দ দাশ অনেক আধুনিক এবং সমাজকে আবারও বলাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, তবু আমি বলি, এজরা পাউন্ড যে দৃষ্টিকোণ থেকে দেখেছেন তার মধ্যে একটা পতন ছিল। এজরা পাউন্ড ক্যাপিটালিজম সহ্য করতে পারে নাই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরই ক্যাপিটালিজম তার জঘন্য চেহারা দেখিয়ে ফেলছে। এখন যেটা ক্যাপিটালিজম চালাচ্ছে এটা তালির পর তালি দিয়ে চলছে। ক্যাপিটালিজম মার্ক্সবাদ চললো না, যে কোনো কারণেই হোক। এখন ক্যাপিটালিজম সহ্য করতে পারছে না, এটা পুঁজের মতো মনে হয়। পুঁজ শব্দটা ব্যবহার করছে, ইউনাস ব্যবহার করছে, রক্তবহন, পুঁজের এই জাতীয় শব্দগুলো। আর কমিউনিজমটা সহ্য করতে পারলো না এজরা পাউন্ড, যেটাতে বাক স্বাধীনতা নাই, মানুষ কথা বলতে পারে না, চয়েস নাই। আমি এটা কিনবো না, এটা কিনবো, এই চয়েসটাও নাই, নির্বাচন করার ক্ষমতা নাই। জীবনানন্দ দাশ এজরা পাউন্ডকে বোধ হয় টি.এস. এলিয়ট এবং ইয়েটসের একটু বেশি বুঝেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন সভ্যতার সংকটটা ঠিক কোথায়। এজরা পাউন্ড বোঝার পরও ভুল জায়গায় গেছে, যে সে গেছে যে কি, যে মুসলিম বা হিটলার এরা বোধ হয় একটা নিউ ইকোনমিক পলিসি দিতে পারবে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। এবং তাকে যদি পাগল না প্রমাণ করে তাহলে কিন্তু মেরে ফেলতে হতো তাকে। সেই মুসলিম রেডিও প্রপাগান্ডা করত ইটালি। জীবনদাস অনেক বড় কবি, অনেক বড় কবি, ছোটখাটো না। তাকে যে এখনো যে মানুষ তার কবিতা পড়ে সন্দেহ প্রকাশ করে, যেমন নোনা মেয়ে মানুষ, কি নষ্ট মেয়ে মানুষ, ব্যবহৃত মেয়ে মানুষ, না মেয়ে মানুষ মাত্রই নোনা। কথার কথা বললাম আর কি। তুমি তার এই কথা নিয়ে তুমি এক ধারে ভাবো না, তোমার মানা করে রেখেছো, সে সিদ্ধান্ত দিচ্ছে না, কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। অসাধারণ ব্যাপার। ক্যাপিটালিজমকে কিরকম ব্যঙ্গ করেছে। তোমাদের সভ্যতা বেচা কেনা, কেনা বেচা, অর্থাৎ মার্কেন্টাইল ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম। এবং এই সমস্ত জায়গায় এসে না, এখন বললে তো আমাকে বলবে যে পাগলা হয়ে গেছে। ইকবাল, জীবনানন্দ দাশ কার্ল মার্কস লেনিনের কাছে গিয়ে তার সমান মাপের মানুষের কথা বলে। ইকবাল তাই একদম সমান মাপের গিয়ে কথা বলে। এটা না যে এইভাবে নিজের থেকে ঘুমকে তাকায়, এরকম না, বুঝে ধারণা করে। এবং সবচেয়ে বড় হচ্ছে তার সমাজ। জীবনদাসকে এর জন্য চুমা দিতে ইচ্ছা করছে যে পারলাম না আমরা। আমি তো অনেক পরে জীবনদাস পড়েছি। আমি যদিও ওর ছবি দেখে প্রথম আশা করলাম যে না, এই চেহারা যখন কবিতা লিখছে আমি লিখতে পারবো। এটা ছিল জীবনদাসের ব্যাপারে আমার প্রথম ধারণা। আর রবীন্দ্রনাথ হ্যান্ডসাম, শরৎচন্দ্র হ্যান্ডসাম, বঙ্কিমচন্দ্র হ্যান্ডসাম, নজরুল হ্যান্ডসাম, বুদ্ধদেব বসু হ্যান্ডসাম। আরে যাদের ছবি দেখিস ঠিক আছে, একমাত্র জীবনদাসের কবিতা দেখে একটু সাহস পাইলাম যে না, তাহলে লেখা যায়। কবিতাটা সত্যি খুব ছোট কবিতা, খুব নাম করা না কিন্তু কবিতা, কিন্তু যাদের অভিজ্ঞতার সঙ্গে মেলে না তারা বুঝতে পারে যে কবিতাটা কত সুন্দর। তবে সব অর্থ আমি বুঝি না, বলে দিই। এটা বলে দিতে হয় যে সব অর্থ কিন্তু আমি বুঝি না। খুব শান্তভাবে অর্থ নিয়ে বুঝবো কি। দেশ কাল সন্ততি, সন্ততি বুঝতে পারছো? সন্তান সন্ততি বললি যায় না, দেশ কাল সন্ততি কবিতাটার নাম।
কোথাও পাবে না শান্তি, যারে তুমি এক দেশ থেকে দূর দেশে। এ মাঠ পুরনো লাগে, দেয়ালে নোনার গন্ধ, পায়রা শালিক সব চেনা। এক ছাদ ছেড়ে দিয়ে অন্য সূর্যে যায় তারা লক্ষ্যের উদ্দেশ্যে, তবু অশোক স্তম্ভ কোনো দিকে সান্ত্বনা দেবে না। কেন লোভের উদযাপনা, মুখ ম্লান, চোখে তবু উত্তেজনা সাধ, জীবনের ধার্য বেদনার থেকে এ নিয়মে নির্মুক্তি কোথায়? ফড়িং অনেক দূরে উড়ে যায় রোদে ঘাসে, তবু তার কামনা অবাধ। অসীম ফড়িংটিকে খুঁজে পাবে প্রকৃতির গোলক ধাঁধায়। ছেলেটির হাতে বন্দি প্রজাপতি শিশু সূর্যের মতো হাসে, তবে তার দিন শেষ হয়ে গেল। একদিন হতোই তো, যেন এই সব বিদ্যুতের মতো মৃদু ক্ষুদ্র প্রাণ জানে তার, যতবার হৃদয়ের গভীর প্রয়াসে বাধা ছিঁড়ে যেতে চায় পরিচিত নিরাশায়, ততবার হয় সে নীরব। অলঙ্ঘ অন্তশীল অন্ধকার ঘিরে আছে সব, জানে তাহা কীটেরাও পতঙ্গেরা, শান্ত শিব পাখির ছানাও। বনহংসী শিশু শূন্যে চোখ মেলে দিয়ে অবাস্তব স্বস্তি চায়। হে সৃষ্টির বনহংসী, কি অমৃত চাও? মুশকিল হচ্ছে যে তুমি অশোক স্তম্ভ কোন দিকে সান্ত্বনা দেবে না। তোমার কাছে আমি জানি না কারোর কাছে স্পষ্ট বলো কিনা, কিংবা হে সৃষ্টির বনহংসী, কি অমৃত চাও? এ বলছে কিন্তু তাকে যে বাইরে যাচ্ছে, যে অনেকটা ফড়িংয়ের মতো এবং যার মনে লোভ আছে কিন্তু মুখ ম্লান, তো চোখে তো উত্তেজনার স্বাদ আছে। মিলে মিলে দেখতে পারো তুমি, তুলনাহীন এটা লাইনগুলো। এবং ছেলেদের হাতে বন্দি প্রজাপতিকে শিশু সূর্যের মতো হাসে এবং বলছে একদিন তো মরবি, মরতে তো হবেই, একদিন তো হতোই তো। আরে এটাকে রবীন্দ্রনাথ সহজে মেনে নিতে পারতেন না। এই ফড়িং কি, কেন ফড়িং এখানে কেন আসবে? ওনার কি এরকম মানে বক্তব্য আছে? একেবারে পরিষ্কার লিখছে যে তুমি কথা পেঁচাও কেন, বাংলা ভাষাকে জটিল করছো কেন। একবার মনে হয় বলেছিলেন উনি যে তোমার কাব্যে এত হতাশা কেন, হতাশা দিয়ে কোনো মহৎ কাব্য হয় না। জীবনানন্দ এর উত্তর লিখেছিলেন বাংলা গ্রাম একটা না, ও শুধু তা না, রবীন্দ্রনাথের কাছে এই চিঠিটা কেন নেই, এটাকে অমিয় চক্রবর্তী মেরে দিল না কি, আমার মাথায় আসে না। রবীন্দ্রনাথের এই সমস্ত কথার পর জীবনদাসের পড়াশোনা তো অসম্ভব পড়াশোনা, অসম্ভব পড়াশোনা। এই কথা যে বলে যে ইয়েটস এরা পাউন্ডকে বোঝে নাই, তারপর বলছে এলিয়টও কি বুঝতে পেরেছিলেন? তার অর্থ তোরা পারিসনি কিন্তু আমি বুঝতে পারলাম। এবং কান্টকে আজকে যখন স্বামীকে বললাম যে কান্টগুলি বার করো ইয়ে থেকে, কান্ত হচ্ছে মহাকাব্যের মতো রূপসী বাংলা। তুমি এক একটা পড়ো, এক একটা কবিতা, ইন্ডিভিজুয়াল কবিতা, সবটা পড়ে দেখো, 1000 বছরের বাংলাদেশ কিন্তু দাঁড়িয়ে আছে এখানে, 1000 বছরের বাংলাদেশ। এইটি বাংলা কবিতায়। এরপরই পাইবা তুমি একমাত্র আমাদের সোনালী কবি আল মাহমুদের, সেখানে বাংলাদেশ, গ্রাম বাংলা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো গ্রাম বাংলা সম্পর্কে 1946-47 সালে লিখছে, মানে কি উনি কিন্তু 47-এর আগেই বরিশাল থেকে কিন্তু কলকাতায় চলে যান, আর আসেননি কোনোদিন। 47-এর আগে। হ্যাঁ, দেখো লাইনটা শোনো, যদি পানি কতখানি ক্ষমতা তার। বাংলার লক্ষ গ্রাম নিরাশায় আলোহীনতায় ডুবে স্তব্ধ নিস্তেজ। সূর্য অস্ত চলে গেলে কেমন সুকেশী অন্ধকার খোঁপা বেঁধে নিতে আসে, কিন্তু কার হাতে?
আলুলায়িত হয়ে চেয়ে থাকে, কিন্তু কার তরে? হাত নেই, কোথাও মানুষ নেই। বাংলার লক্ষ গ্রাম রাত্রি একদিন আলপনার পটের ছবির মতো সুহাস্য পটল চেরা চোখের মানুষই হতে পেরেছিল প্রায়। নিভে গেছে সব। তুমি বলো, এরকম একটা বাংলাদেশের গ্রাম সম্পর্কে মার্কসিস্ট অ্যানালিসিসের পর এরকম একটি আর পাবে না, তুমি আর পাবে না। বলতে পারো জসীমউদ্দিনের কথা, জসীমউদ্দিনের কথায় তুমি লোকসাহিত্য পাচ্ছ, কিন্তু মানুষ পাচ্ছ না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিং। এই রক্ষিকতার মাঠ, ওই অমুক সাজু, এদেরকে পাচ্ছ, কিন্তু একজন এখনকার যে মানুষ স্পঞ্জ যে স্যান্ডেল পায়ে দিয়ে বাজার করতে যাচ্ছে, এই মানুষটিকে তুমি জসীমউদ্দিনে পাবে না। এইখানে বাকি রাখে না, কিন্তু কোথাও হিন্দু মুসলমান শব্দটি নাই। 46-47 দিয়ে লেখা, কোথাও হিন্দু মুসলমান শব্দটি নাই। এত এই যে নৈর্ভিত্তিক ভাবে কথা বলতে পারাটা কবিতার বিরাট লক্ষণ। এইটি সূচনা হয়েছে তার হাতে, বিকশিত আর হয়ে উঠল না। কিছু সম্ভাবনা ছিল অলকার হাতে, কিছু ছিল শঙ্খ ঘোষের হাতে, আর ওনারা তো এর উপরই কি বলবো আমি, পপুলারিটি পেয়েছে। সুনীল দা, শক্তি চট্টোপাধ্যায়, এরা এগুলোর উপরই মানে পপুলারিটি। প্রেম একটা পিকুলিয়ার, মানে সেক্স একটা মোস্ট পপুলার বিষয়, পলিটিক্স মোস্ট পপুলার বিষয়। বিষ্ণুদেব, সুভাষ মুখোপাধ্যায়, এরা তো বেসড অন পলিটিক্স। আমাদের নজরুল ইসলামতে, নজরুল ভাগ্যিস কিছু ইসলামী গান, কিছু শ্যামা সঙ্গীত এগুলি লিখে, কিছু প্রেমের গান লিখে একটু অন্য জায়গায় যেতে চেয়েছিল। তাও যেখানে তিনি যেতে চেয়েছিলেন সেই জায়গাটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারিনি সেই সময়, কেউ অ্যাপ্রিসিয়েট করতে পারিনি। কারণ তখন হিন্দু মুসলমান বিরোধটা এত তীব্র, কেউ মানুষ নজরুলকে বোঝার চেষ্টা করেনি। নজরুল হয়তো আরো কিছুদিন বাঁচতে পারতেন যদি পাকিস্তানগণ এই সমস্ত ঝামেলা টামেলা না হতো, মনে হয় কেন। বিশাল ক্ষমতা নিয়ে আসছিলেন, বিশাল ক্ষমতা, গানের ক্ষেত্রে তো তুলনা হয় না। এবং আমাদের ভাগ্য ভালো, দেখো নজরুলের গানের দিক থেকে একরকমের, রবীন্দ্রনাথ গানের দিক থেকে আরেক রকমের। আমাদের দুজনকেই ভালো লাগছে, এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য। ভালো লাগলে তো একরকমের হয়ে যায় না। আমার কাছে একটা অসাধারণ মনে হচ্ছে। আর একটা দেখাই দিতে, দেখো, বিষয় হচ্ছে মহাত্মা গান্ধী। গান্ধীকে কোন জায়গা থেকে দেখে? আমিও গান্ধীকে কিন্তু সাধারণ মানুষের মতো দেখি না, কিন্তু আমাকে হয়তো ব্যাখ্যা দিতে গেলে পারবো না, মানুষের যুক্তি টুক্তি আমি তত জানি না, পারবো না দিতে। সাধারণ মানুষের চাইতে অনেক উঁচু মানুষ। যেমন তোমার মার্টিন লুথার কিং জুনিয়র, 1964 তো পেলেন, নোবেল প্রাইজ পেলেন। 64 ডিসেম্বর বোধহয় এটা হয়েছিল, তাই আমরা যে বছর এমএ পরীক্ষা দিই। তবু এই বিলম্বিত শতাব্দীর মুখে, যখন জ্ঞানের চেয়ে জ্ঞানের প্রশ্রয় ঢের বেড়ে গিয়েছিল, যখন পৃথিবী পেয়ে মানুষ তবুও তার পৃথিবীকে হারিয়ে ফেলেছে, আকাশে নক্ষত্র সূর্য নীলিমার সফলতা আছে আছে, তবু মানুষের প্রাণে কোনো উজ্জ্বলতা নেই। শক্তি আছে, শান্তি নেই। প্রতিভা রয়েছে, তার ব্যবহার নেই। প্রেম নেই, রক্তাক্ততা অবিরল। তখন তো পৃথিবীতে আবার ঈশার পুনরুদয়ের দিন। প্রার্থনা করার মতো বিশ্বাসের গভীরতা কোনো দিকে নেই। তবু উদয় হয়, ঈশা নয়, ঈশার মতন নয়। আজ এই নতুন দিনের আরেকজনের মতো মানুষের প্রাণ থেকে পৃথিবীর মানুষের প্রতি
যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল ফিরে আসে মহাত্মা গান্ধীকে আস্থা করা যায় বলে। চিন্তা করতে পারো কি বলতে চায়। প্রার্থনা ঢোকে না, যদিও মহাত্মাজিকে সবাই ওই মহাপুরুষ প্রার্থনার কথা বলে, কিন্তু এই যে মানুষের প্রতি আস্থা ফিরিয়ে আনা, কি অসাধারণ বোঝার ক্ষমতা। একজন কন্টেম্পোরারিকে এইভাবে সহজে বোঝা যায় না, আমরা যত কিছু বলি না কেন। অনেক মানে অমিয় চক্রবর্তী লিখেছেন, সুধীন্দ্রনাথ দত্ত লিখেছেন, কিন্তু চিত্তরঞ্জন দাস ছাড়া তুমি আর কারো নাম পাবে না বাঙালি রাজনীতিবিদদের মধ্যে। নেহরু নাই তার কবিতা কোথাও, জিন্না নাই তার কোনো কবিতা। বুঝতে আজকে এতদিন পড়াশোনা করে এত জেনে শুনে আমরা নেহরুকে জিন্নাকে ভাবতে পারি যে দে ওয়ার বেসিক্যালি ব্রিটিশ এজেন্ট। আমরা কমিউনিস্ট শিক্ষায় শিক্ষিত হয়ে বলছি না, আমরা অভিজ্ঞতা থেকে বলছি এখন এই কথা। কি আশ্চর্য এরা কোথায়, দ্যাটস ওয়াই দে আর পোয়েট বেসিক্যালি।